আজকের গল্প গগনেন্দ্রনাথ ঠাকুরের ভোদর বাহাদুর। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আজ নবমী পুজোয় পাড়ার মল্লিক বাবুদের বাড়িতে ভয়ানক ধুমধাম। বোমা, দুদমা, ঢাক, ঢোল, সানাই আর তিন দল ইংরেজি বাজনার বেজায় আওয়াজে অনেক রাত অবধি ঘুম এলো না। রাত 1টা কি 1:30টার পর বেশ একটু তন্দ্রা আসছিল। এমন সময় আমার কানের কাছে কে বললে, কি ভায়া, আমায় চিনতে পারো? ধর্মড়িয়ে উঠে দেখি আমাদের চৌতলার ছাদের বুড়ো ভোঁদর খুব জমকালো মখমলের সাজগোজ পরে আমার খাটের পাশে দাঁড়িয়ে সিগার ফুঁকছে। অনেক দিন পর তাকে দেখে বড় খুশি হলাম। একটা চেয়ারে তাকে বসিয়ে জিজ্ঞাসা করলাম, ভোঁদর দাদা, এত রাত্রে সাজগোজ করে কোথায় চলেছ? মল্লিক বাবুদের বাড়ি নিমন্ত্রণ ছিল বুঝি? বুড়ো সিগারটা মুখ থেকে নামিয়ে বললে, ভায়া, তুমি তো বেশ জানো, তোমার ঠাকুর দাদার আমল থেকে আমরা তোমাদের চৌতলার ছাতার একটা ভাঙা পিল্পের ভিতর ঘর দোর বানিয়ে এত কাল নিরাপদে বাস করে আসছি। কিন্তু আজ সেখানে যা ব্যাপার হয়েছে তাতে ছেলে পিলে নিয়ে ওখানে আর থাকতে সাহস হয় না। তাই অসময়ে তোমার ঘুম ভাঙাতে হলো। আমি বললুম, ব্যাপারখানা কি? শিগগির খুলে বলো শুনি। বুড়ো বলতে লাগলো, রাত 12টায় আহারাদি করে আমার তাল বেতাল সিদ্ধ লাঠি ঘাড়ে বাড়ির চালসের চারদিকে আজও বেড়াচ্ছিলাম। এমন সময় হঠাৎ দেখলুম একটা প্রকাণ্ড কালো বেড়ালের মতো জানোয়ার তোমাদের আঁতুর ঘর থেকে একটি কচি ছেলে চুরি করে পালাচ্ছে। এই দেখে আমি লাঠি ঘুরিয়ে হারে রে করে হাঁক ডাক ছেড়ে ছুটে গিয়ে যেমন তার পিঠে সজোরে একঘা লাঠি বসিয়ে দিয়েছি, অমনি সে খোকাকে টপ করে আলসেতে ফেলে দিয়ে টিকটিকির রূপ ধরে সস্বর করে ছাতে উঠে গেল। তাড়াতাড়ি খোকাকে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে তার মায়ের কাছে শুইয়ে রেখে এক লাফ মেরে ছাতে গিয়ে দেখি আমার ছেলে নিচুয়া চিৎকার করে বলছে, বাবা, অন্ধকারে তুমি এই জানোয়ারকে চিনতে পারোনি? ও আমাদের চিরকালের শত্রু, সেই চুটু পালু বমের দুমুখো রাক্ষস। এখন বেড়াল রূপ ধরে শহরে উৎপাত করে এসেছে। নিচুয়ার কথা শুনে রাগে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। তাড়াতাড়ি আমার লাঠির কানে কানে বললুম, লাঠি ভায়া, দুষ্টু রাক্ষসকে একবার তোমার তাল বেতালি কার্দিনাটা বেশ ভালো করে দেখিয়ে চট করে আমার হাতে ফিরে এসো। লাঠি অমনি আমার হাত থেকে ছিটকে বেরিয়ে পড়ে 2-4টে ডিগবাজি খেয়ে তাল ঠুকে রাক্ষসের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো। তারপর নিচুয়াকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে যেমনি রাক্ষসের চারিদিকে ঘুরতে আরম্ভ করলো, অমনি তার মাথা দিয়ে লাল, নীল, সবুজ রঙের আগুন দপদপিয়ে জ্বলে উঠলো। এই রকমের রাক্ষসের চারিদিকে একটা আগুনের বেড়া জাল সৃষ্টি করে তার পালাবার পথ একেবারে বন্ধ করে দিয়ে সে রাক্ষসকে নাস্তানাবুদ করে তুলল। আর খানিকটা সময় পেলে রাক্ষসকে পুড়িয়ে ছাই করে আকাশে উড়িয়ে দিত। কিন্তু ঠিক সেই সময়ে হলো কি, দৈবাত লাঠির গায়ে একগাছা ঘুড়ির সুতো জড়িয়ে গেল। বেচারা ল্যাংচাতে ল্যাংচাতে ছাদের মাঝে উল্টে পড়ে চিৎকার করতে লাগলো। আমি ছুটে গিয়ে তার পায়ে জড়ানো সুতো খুলে দিচ্ছি। সেই সুযোগে রাক্ষস নিচুয়াকে বগল দাবা করে এক লাফ মেরে তোমাদের তেঁতুল গাছের উপর পড়লো। তারপর সেখান থেকে বিরাট রকম চিৎকার করে হাসতে হাসতে আরেক লাফে গঙ্গা পার হয়ে কোন দিকে যে চলে গেল আমি এখন
বুড়ো হয়ে পড়েছি, তাকে আর ধরতে পারলুম না। ভোদর দাদার কথা শুনে আমি বললুম, কি সর্বনাশ! এত বড় কলকাতা শহরের ভিতর রাক্ষসের উপদ্রব! এরকম কথা আগে তো কখনো শোনা যায়নি। এক্ষুনি টেলিফোনে পুলিশের বড় সাহেবকে একটা খবর দিলে হলো না? বুড়ো ঘাড় নেড়ে বললে, না না, পুলিশে খবর দেওয়ার দরকার নেই। তারা সামান্য একটা চোর ধরতে পারে না, রাক্ষসকে ধরবে কি করে? আমার সেনাপতিকে খবর পাঠিয়েছি, সে এক্ষুনি আমার সৈন্য সামন্ত নিয়ে ছাতে হাজির হবে। আজ রাত্রির এই রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে যাব স্থির করেছি। আমি বললুম, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। তোমার দলবল সব হাজির হলে আমাকে একটা খবর দিও। ভোদরদা আমার কথায় খুব খুশি হয়ে আমার সঙ্গে কোলাকুলি করে চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে আবার চেয়ারে বসে বলল, ভায়া, বড় একটা ভুল হয়ে গেছে। তোমার পরম বন্ধু বুদ্ধিমন্ত খরগোশকে খবর পাঠাতে ভুলে গেছি। এক টুকরো কাগজ আর পেন্সিল দাও দেখি, তাকে একখানা চিঠি লিখে দিই। আমার লেখার বাক্স থেকে কাগজ আর ফাউন্টেন পেন বার করে তার হাতে দিলুম। বুড়ো খসখস করে একখানা চিঠি লিখে তার তাল বেতাল সিদ্ধ লাঠির হাতে দিয়ে বলল, চিঠিখানা শিগগির বুদ্ধিমন্তের বাড়ি নিয়ে যাও। তার সঙ্গে দেখা করে বলবে পত্রপাঠ তার দলবল নিয়ে এক্ষুনি যেন ছাতে হাজির হয়। আর ফেরবার পথে বেড়ালদের পাড়ায় একটা খবর দিয়ে এসো। লাঠি চিঠি নিয়ে তেতালার জানলা দিয়ে লাফ মেরে একতলায় পড়ে লাফাতে লাফাতে ফটক পার হয়ে কোন দিকে যেন চলে গেল। আমি লাঠির কাণ্ড কারখানা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলুম, ভোঁদরদা, এরকম অদ্ভুত রকমের লাঠি কোথা থেকে জোগাড় করলে? বুড়ো চৌকি ছেড়ে উঠে বললে, ভায়া, লাঠির বিবরণ এখন আরম্ভ করলে রাত কাবার হয়ে যাবে। লড়াই থেকে ফিরে এসে তোমায় লাঠির ইতিহাস একদিন ধীরে সুস্থে শুনিয়ে যাব। এই বলে বুড়ো চৌতলার ছাদে চলে গেল। সে রাত্রিরে আমার আর ঘুম হলো না। হাতে মুখে একটু জল দিয়ে একটা সিগারেট ধরিয়ে চৌকিতে বসে দুলতে লাগলুম। এমন সময় পাড়ার মল্লিক বাবুদের বাড়ির 5 তলার উপরে সেই পাগলা ঘড়িটা তার এক চোখ লাল করে কটমট করে আমার দিকে তাকিয়ে হাত পা ছুড়ে ঢং ঢং ঢঙা ঢং করে 20-25টা বাজিয়ে দিয়ে ভালো মানুষটির মতো ঘুমিয়ে পড়লো। এদিকে আমার সামনের বড় আয়নার ভিতর থেকে মোটা সোটা হ্যাট কোট পরা একটা কুকুর একটা লাল কাঠের ঘোড়ায় চড়ে টকবক করে বেরিয়ে আমার সামনে এসে রাশ টেনে তার ঘোড়া থামালো। তারপর মিলিটারি কায়দায় মস্ত এক সেলাম করে বললে, আমার নাম বকমল, আমি ভোদর মহারাজের প্রধান সেনাপতি। মহারাজের সৈন্য সামন্ত হাজির, তিনি আপনাকে খবর দিতে বললেন। এই বলে বকমল সাহেব ঘোড়া ছুটিয়ে আবার আয়নার ভেতর দিয়ে কোথায় যেন চলে গেল। আমি অন্ধকারে সিঁড়ি ভেঙে হাঁপাতে হাঁপাতে চৌতলার ছাদে গিয়ে দেখলুম হাজার হাজার ভোদর, বড় বড় কেঁদো বেড়াল, নানা রকমের খরগোশ আর কাঠবেড়ালিতে আমাদের ছাদ একেবারে ভরে গেছে। সকলেরই সিপাহীদের মতো সাজ, লাল রঙের ইজের কোট্টা পরা, মাথায় নানা রকমের পাগড়ি, কেউ ঢাল তরোয়াল নিয়ে, কারো হাতে তীর ধনুক, আবার কেউ বা লাঠি সোটা নিয়ে কাতারে কাতারে চুপ করে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। সেনাপতি বকমল সাহেব তার ঘোড়ায় চড়ে ছাতময় ছোটাছুটি করে তার সৈনিকদের তদারক করে বেড়াচ্ছে। ভোদর দাদা আমায় দেখতে পেয়ে কাছে এসে বললে, ওই দেখো, আমার ছোটবেলাকার টাট্টু ঘোড়াকে আনিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছি। তুমি তো হাঁটতে পারবে না, ওর পিঠে চড়ে গেলে তোমার কোনো কষ্ট হবে না। এতকাল জানতুম আমার সেই ছেলেবেলাকার টাট্টু ঘোড়া
কোনো কালে মরে ভূত হয়ে গেছে, কিন্তু আজ তাকে হঠাৎ ছাতের মাঝখানে দেখতে পেয়ে খুশি হয়ে কাছে গিয়ে তার পিঠে হাত বোলাতে লাগলাম। এক মাথা চুল নিয়ে বুড়ো বয়সে ওর পিঠে চড়তে কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে সেকালের কথা ভাবতে লাগলো। ভোদর দাদা আমার মনের ভাব বুঝে আমার কাছে এসে বলল, কি ভায়া, বুড়ো বয়সে খোলা ঘোড়ায় চড়তে লজ্জা হচ্ছে? আচ্ছা দাঁড়াও, আমি সব ঠিক করে দিচ্ছি। এই বলে বুড়ো তার মখমলের কোটের পকেট থেকে একটা চমৎকার সোনার জিভ বার করলে, তারপর তার ভিতর থেকে ডুমুরের মতো কি একটা ফল নিয়ে আমার হাতে দিয়ে বললে, এই নাও, একটা বিজলে বউল বেশ করে চিবিয়ে খেয়ে ফেলো, তারপর দেখা যাবে কি হয়। বিজলে বউল যেমনি মুখে দেওয়া আর অমনি দেখতে দেখতে আমি 5 বছরের ছেলে হয়ে পড়লুম। বিজলে বউল যেমনি মুখে দেওয়া অমনি আমার ছোটবেলার কথা মনে হতে লাগলো। ভোদর দাদা পকেট থেকে একটা আয়না বার করে আমার সামনে ধরলো। তাতে দেখলুম আমার সমস্ত পাকা চুল কুচকুচে কালো হয়ে গেছে। মাথার টাকটা যে কোথায় পালিয়েছে তার ঠিক নেই। আমার কামিজটা মেয়েদের ঘাগরার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ছে, আর তার আস্তিন দুটো পাখির ডানার মতো আমার কাঁধের দুদিকে হাওয়ায় উড়ছে। পায়ের তালতলার চটি জোড়া এত বড় হয়ে গেছে যে তাতে করে অনায়াসে গঙ্গা পার হতে পারি। আমি এই আশ্চর্য ব্যাপার দেখে হতবুদ্ধি হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলুম। ভোদর দাদা আমার হাত ধরে বলল, আর আকাশের দিকে তাকিয়ে ভাবলে কি হবে? এখন চলো আমার বাড়িতে, তোমার কাপড় বদলে আনি গে। আমার কাপড় তোমার গায়ে এখন ঠিক হবে। ভোদর দাদার সঙ্গে ভাঙা পিল্পের ভিতরে গিয়ে অনেকখানি নেমে গিয়ে তার বাড়ি দেখে অবাক হয়ে গেল। এরকম আগে কখনো দেখিনি। ঘোর নীল রঙের চকচকে চীনামাটির 7 মহলা বাড়ি, চারিদিকে মস্ত বাগান, তাতে নানা রকম রঙিন কাগজের গাছে কত রকম শোলার ফুল যে ফুটেছে তার ঠিকানা নেই। খিড়কির পুকুরে এক পাল চিনেমাটির রাজহাঁস সাঁতার কেটে খেলে বেড়াচ্ছিল, আর রাজবাড়ির ফটকে খাড়া পাহারা দিচ্ছিল টিনের বন্দুক ঘাড়ে করা রং করা কাঠের সেপাইরা। আমাদের দেখে একজন সেপাই ছুটে বাড়ির সদর দরজা খুলে দিয়ে সেলাম করে সরে দাঁড়ালো। ভোদর দাদা আমায় একটা আয়না মোড়া ঘরে নিয়ে গিয়ে আলমারি থেকে ভালো ভালো পোশাক বার করে আমার সামনে সাজিয়ে দিলে। কোমরে একটা চকচকে তলোয়ার গুজে দিয়ে বললে, এইবার চলো, গিন্নির কাছে বিদায় নিয়ে আসি গে। একটা খুব সাজানো ঘরে গিয়ে দেখলুম ভোঁদর গিন্নি সোলার পালঙ্কে উবুড় হয়ে পড়ে কাঁদছেন, আর তার 2 মেয়ে উম্ন আর ঝুম্ন তার শিয়রে বসে পাখা করছে। আমি ভোঁদর গিন্নির কাছে গিয়ে বললুম, বউ ঠাকুরুন, তোমার কোনো ভয় নেই, চেয়ে দেখো, আমরা সেজে গুজে রাক্ষসের সঙ্গে লড়াই করতে যাচ্ছি, নিশ্চয়ই রাক্ষস ধরা পড়বে। এখন তুমি হাসি মুখে আমাদের বিদায় দিলে আমরা নিশ্চিন্ত মনে যাত্রা করতে পারি। ভোদর গিন্নি আমার কথায় মাথায় কাপড় দিয়ে উঠে বসে বললেন, একটু মিষ্টি মুখ করে যেতে হবে, কতকাল পরে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছ, একটু কিছু মুখে না দিয়ে গেলে লোকে কি বলবে? মহারাজ, তুমিও একটু কিছু মুখে দিয়ে যাও। ভোদর দাদা গিন্নির কাছে বসে বললে, এখন তো খাওয়া দাওয়া করবার সময় নয়, তাছাড়া তুমি বোধহয় জানো না যে আমি রাজসভায় প্রতিজ্ঞা করেছি রাক্ষসকে বধ না করে জলস্পর্শ করব না। গিন্নি তখন তার সোনার বাটা থেকে কতকগুলো তবক মোড়া পান বার করে আমার হাতে দিয়ে বললেন, তবে এখন এসো,
কিন্তু নিচুয়া ফিরে এলে একদিন ধুমধাম করে এখানে এসে খাওয়া দাওয়া করতে হবে, মনে থাকে যেন। আমরা পান চিবুতে চিবুতে রাজবাড়ির চণ্ডী মণ্ডপে গিয়ে প্রকাণ্ড এক অজগর সাপের খোলসকে প্রণাম করে দুখানা আলপনা দেওয়া পিঁড়িতে দাঁড়ালুম। রাজপুরোহিত ইঁদুর মহাশয় সবুজ চেলির জোড়া পরে সোনার থালায় ধান দুব্বা নিয়ে খুব ঘটা করে আমাদের আশীর্বাদ করে হাত জোড়ো করে আমাদের সামনে তার ল্যাজ নাড়তে লাগলেন। চাপকান চোগা পরা দেওয়ানজি নেংটি বাহাদুর ব্যস্ত সমস্ত হয়ে আমাদের হাতে গোটা 2 করে আকবরী বাদাম গুজে দিয়ে ফিস ফিস করে বলে দিলেন, পুরোহিত মশাইয়ের প্রণামী। আমরা সেই পচা বাদাম দিয়ে পুরোহিত মশাইকে প্রণাম করে উঠে দাঁড়াতে কোথা থেকে বেজি আচার্যি ছুটে এসে একজোড়া মরা ব্যাঙ আমাদের পায়ের কাছে ফেলে দিয়ে বললে, মরা ব্যাঙ যাত্রাকালে বড়ই শুভ লক্ষণ। অতএব মহারাজরা একটিবার এই দিকে দৃষ্টিপাত করুন, পথে কোনো অমঙ্গল হবে না। আচার্য পেলেন রামচন্দ্রের আমলের এক টুকরো পনির। ছাতে এসে এইবার ঘোড়ায় উঠলুম। ভোদর দাদা কিং খাবের সাজ পরানো এক সাদা রাম ছাগল চড়ে রাত ছত্র মাথায় দিয়ে ঝমঝম করে আমার পাশে এসে ভোঁ ভোঁ করে ভেপু বাজিয়ে দিল। সেনাপতি সাহেব তার ঘোড়া ছুটিয়ে ছাতের মাঝখানে গিয়ে একটা মস্ত 5 রাঙা নিশেন নেড়ে চিৎকার করে হুকুম দিলেন, মার্চ। অমনি চারদিক থেকে কাঁসর ঘন্টা বাজতে লাগলো, মেয়েরা শাঁখ বাজিয়ে উলুধ্বনি করতে লাগলো। আগে আগে কাঠবিড়ালির দল ঢাক ঢোল বাজিয়ে চললো, তারপর খরগোশের দল তীর ধনুক নিয়ে চললো, তার পিছনে লাঠি সোটা নিয়ে একদল কুনো বেড়াল মার্চ করে চলে গেল। সব শেষে আমরা। বাগডুম ঘোড়াডুম সাজে, ডাল ঢাল মৃদং ঝাঝর বাজে। এই জাতীয় সঙ্গীতটি গাইতে গাইতে কত রাস্তা ঘাট মাঠ পার হয়ে এসে একেবারে সেই কমলাপুলির স্টেশনে এসে পড়লুম। স্টেশন মাস্টার টিএ সাহেব, গার্ড টুনটুনি সাহেব আর টিকিট বাবুইরা সকলেই টেবিলের উপর পা তুলে দিয়ে দিব্যি আরামে নাক ডাকিয়ে ঘুমিয়েছিল। আমরা কাউকে কিছু না বলে কুইক মার্চ করে প্ল্যাটফর্মে এসে ঢোকা মাত্র ট্রেন ছেড়ে দিল।